আজ জানিয়ে দেব আজকের 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজে নেই, লিপস অ্যান্ড বাউন্সের দাবি খারিজ রাজ্যের। 20% ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের হোম ডেলিভারি ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাংকে একযোগে হানা স্বাস্থ্য দপ্তরের। একযোগে পদত্যাগ করেছিলেন টিএমসি সদস্যরা, সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির নতুন বোর্ড গঠন। গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের, ট্রাক আটকাতেই বেরোলো। এনডিএ বৈঠকে কি নিয়ে আলোচনা, সাংবাদিকদের মুখোমুখি কাকলি শতাব্দীরা, কি কি বিল আসবে। যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে এসআইটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। পাল্টা জবাবে নওশাদকে ঝেড়ে কাপড় পরালেন মন্ত্রী দিলীপ, দেখুন। আগস্ট মাসে কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা, কি ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। প্রতিশ্রুতি রক্ষা না করলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এফআইআর জটিলতায় আপত্তি তুলে হুঁশিয়ারি সিজেপির। স্বাস্থ্যসাথীর পর বাম্পার চমক, চালু হচ্ছে 5 লক্ষ টাকার নয়া বীমা, আপনি যোগ্য। গুজবে কান নয়, পড়ুন এই খবর। পুজোর আগেই সুখবর, ডিএ ও বেতন নিয়ে এলো বড় ঘোষণা। উত্তাল সমুদ্র, উথাল পাতাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা, কলকাতায় কেমন আবহাওয়া। দরিদ্রতম সিএম ছিলেন মমতা, শুভেন্দু কত নম্বরে, বাংলার নতুন মুখ্যমন্ত্রীর সম্পত্তি কত জানেন। পুলিশ কর্মীদের জন্য দুর্গাপুজোর গিফট ঘোষণা মুখ্যমন্ত্রীর। কোনো কড়া পদক্ষেপ নয়, নিট আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়। নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগে গ্রেপ্তার হয়েছিল 3 জন, এবার গ্রেপ্তার আরো 2। মমতার করা ভুল করতে চান না শুভেন্দু, 15 আগস্ট ঢের দেরি, তাও আগেভাগে সচিবদের নির্দেশ, কোনো বাচ্চাদের আনা যাবে না। কারা হারাতে পারেন রেশন কার্ড, নতুন তালিকায় গাড়ির মালিক থেকে ডিরেক্টররা। আজ কমলো পেট্রোল এবং ডিজেলের দাম, রান্নার গ্যাস নিয়েও বড় আপডেট। সব কটাকে জেলে ঢোকাবো আমরা, এসএফআই এর ভুয়ো ছবি পোস্ট নিয়ে দিলীপের হুঙ্কার। অনেক কিছু শিখতে পারলাম, এনডিএর বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন। পুলিশ কর্মীদের রেশনের ভাতা বাড়লো 500 টাকা, কত হলো টাকার অঙ্ক, দুর্গাপুজোর আগে বড় সুখবর। মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন, লোকসভায় গর্জে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী। নেতা আমলারা গোটা পরিবারই বিদেশের স্থায়ী বাসিন্দা, নেকেড অফিসিয়াল নীতিতে কি বদলাতে পারে ভারতের প্রশাসনিক স্বচ্ছতা। বিলকে সমর্থন, লোকসভায় চাঁচাছোলা আক্রমণে মোদীকে F গ্রেড বোঝালেন অভিষেক। ছাত্রছাত্রীদের সারথি সাইকেল দিচ্ছে রাজ্য সরকার, কবে কিভাবে মিলবে। E20 পেট্রোল নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, এবার নীতিন গডকরিকে নিয়ে বড় নির্দেশ বম্বে হাইকোর্টের। কেশপুরে যেতে পারছেন না বিধায়ক, ফোনে হুমকি, নিরাপত্তার দাবি শিউলি সাহার। দফতর ধরে ধরে অডিট করবেন, মিলন মেলা থেকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে এবার নতুন বিতর্ক। পার্টি অফিসের সে অংশ ভাঙা হয়েছে, সেটা তৃণমূল বা লিভস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নয়, কলকাতা হাইকোর্টে দাবি করেছে রাজ্য। কয়েকদিন আগে বুলডোজার দিয়ে ওই পার্টি অফিসের একটা অংশ ভেঙে দেওয়া হয়, আর এবার রাজ্য জানালো ওই ভেঙে দেওয়া অংশ তৃণমূল বা লিভস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নয়। রাজ্য সরকারের তরফ থেকে আজ জানানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল বা লিভস অ্যান্ড বাউন্সের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেই দাবি একেবারেই ঠিক নয়, কারণ আমতলায় যে পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে সেই পার্টি অফিস আসলেই এদের কারো সম্পত্তি নয়। এতদিন লিভস অ্যান্ড বাউন্স দাবি করেছিল তাদের কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে, সেই দাবি কার্যত খারিজ করে দিল রাজ্য সরকার। এখনো পর্যন্ত লিভস অ্যান্ড বাউন্সের তরফ থেকে জানানো হয়েছে ওই অংশের যে দাগ নম্বর, অর্থাৎ দাগ নম্বর 509 ও দাগ নম্বর 512 এর যা যা বৈধ কাগজপত্র তা লিভস অ্যান্ড বাউন্সের কাছে রয়েছে। কিন্তু রাজ্য সরকারের বক্তব্য হলো তারা 509 এবং 512 দাগ নম্বরের কোনো কিছুই ভাঙেননি। তারা যে দাগ নম্বরে নির্মাণ ভেঙেছেন সেটা হলো 507, অর্থাৎ যে অংশের আদৌ কোনো কাগজপত্র লিভস অ্যান্ড বাউন্সের কাছে নেই সেই অংশই ভেঙে ফেলা
ফেলা হচ্ছে। সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের কাছে যে কাগজপত্র রয়েছে সেটা দাগ নম্বর 509 এবং দাগ নম্বর 512, কিন্তু পরবর্তীতে সেই ওই পার্টি অফিসের কিছুটা অংশ বর্ধিত করা হয়। আর সরকারের দাবি ওই বর্ধিত অংশের কোনো বৈধ কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে নেই। ফলে তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে ওই জায়গা দখল করে ওই পার্টি অফিস বানানো হয়েছে, এই অভিযোগই করা হচ্ছে সরকারের তরফ থেকে। এর আগে যখন পার্টি অফিস ভাঙা শুরু হয় সেই সময় লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে যে বক্তব্য ছিল সেটাই আজ খারিজ করে দিয়েছে সরকার। ফলে ওই মামলার যে পূর্ণাঙ্গ যে বিচার প্রক্রিয়া সেটা আগামী 5ই আগস্ট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের একটা বড় অংশই দখল করে বানানো হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজ্যপাল বদলের পর একের পর এক বিষয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করছে বিজেপি সরকার। নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতোই কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারে আসার পর যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে তার মধ্যে অন্যতম রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি। পূর্বতন সরকারের সময় বহু আন্দোলন হয়েছে এটি নিয়ে, কিন্তু 15 বছরে কোনো লাভ হয়নি কর্মীদের, তাই ক্ষমতায় এসে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বর্ধিত ডিএ এবং পুজোর মাসে বেতন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। পুজোর আগেই বেতন এবং 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং এই বছর দুর্গাপুজোর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী বলেন, আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি, পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও 20% অ্যাডিশনাল দিতে। উল্লেখ্য, রাজ্য সরকার পরিবর্তনের পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কমিশন এবং ডিএ বৃদ্ধি নিয়ে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার প্রেক্ষিতেই সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়। একই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়াও এগোচ্ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কমিশনের টার্মস অফ রেফারেন্স বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া প্রস্তুত হয়েছে। বর্তমানে খসড়া চূড়ান্ত হয়ে কমিশন গঠন করা হয়েছে। কমিশন তার সুপারিশ তৈরির কাজ শুরু করে দিয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এবার রক্তেও দুর্নীতির অভিযোগ। রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে এবার অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। কলকাতা সহ একাধিক জেলায় একযোগে অভিযান স্বাস্থ্য দপ্তরের। বেলেঘাটার ওম ব্লাড ব্যাংকে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বেলেঘাটা ছাড়াও হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ ও রায়গঞ্জে অভিযান চালানো হয়। অভিযোগ, স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে রক্ত বিক্রি করছিল এই ব্লাড ব্যাংকগুলো। স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা এই অভিযান চালান বলেই জানা গিয়েছে। বেলেঘাটা ছাড়াও হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল্ডিং এ রয়েছে এইচএমসি রোটারি ব্লাড সেন্টারে চলছে অভিযানের পাশাপাশি অভিযান চালানো হচ্ছে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে। অভিযান চালানো হয়েছে কৃষ্ণনগরের একটি বল এডি ব্যাংকে। এছাড়াও রায়গঞ্জের একটি ব্লাড ব্যাংকে চলছে অভিযান। পূর্ব বর্ধমানের আরেকটি ব্লাড ব্যাংকেও চলছে অভিযান। যেসব বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে স্বাস্থ্য ভবন তল্লাশি চালিয়েছিল, সেখান থেকে উদ্ধার হয় প্রচুর নথি। আর সেই নথি বলছে এইসব ব্লাড ব্যাংকগুলো পার্শ্ববর্তী রাজ্যগুলোকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশে রক্ত ও প্লাজমা বিক্রি করা হয়েছে। এছাড়াও এই বিষয়ে সরকারকে বা স্বাস্থ্য ভবনকে কিছু জানানো হয়নি। শুধু রাজ্য সরকার বা স্বাস্থ্য ভবনকে নয়, কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকে যে নিয়ামক বডি রক্তের ব্যবসার অনুমোদন দেয় সেই টিসিকেও কোনো কিছু জানানো হয়নি বলে অভিযোগ। প্রথমে কলকাতার পদ্মপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক, এন্টালির সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, এই সব জায়গা থেকেই বাজেয়াপ্ত করা হয় নথি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে 6 ব্লাড ব্যাংকে তল্লাশি চলছে। তারা গত 6 মাসে প্রায় 60,000 থেকে 70,000 ইউনিট রক্ত বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগ্রহ করেছে। অভিযোগ, এর একটা বড় অংশ স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়াও প্লাজমা বিক্রি করা হয়েছে মহারাষ্ট্র, গুজরাটের বিভিন্ন সংস্থাকে। এছাড়া অভিযোগ, এই ব্লাড ব্যাংকগুলো থেকে রক্ত হোম ডেলিভারি করা হতো, অর্থাৎ বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে দিয়ে আসা হতো। আর সেই কারণেই বাড়ছে সন্দেহ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত অমরশী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সোমবার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়। পঞ্চায়েতের প্রচলিত আইন ও নিয়ম মেনেই পটাশপুর 1 নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ করিমুল ইসলামের উপস্থিতিতে ওই বোর্ড গঠন করা হয়। আগামী 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে অমরশী 2 গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন করেছিল। সেই সময় প্রধান, উপপ্রধান সহ মোট 11 জন তৃণমূল কংগ্রেসের সদস্য পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে ছিলেন। কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই পঞ্চায়েতে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য সদস্যরা গ্রাম পঞ্চায়েতে আসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। প্রায় 2.5 মাস ধরে তারা পঞ্চায়েতের কোনো প্রশাসনিক বা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে তারা একযোগে নিজেদের পদ থেকে পদত্যাগ করেন বলে জানা যায়। এর ফলে গ্রাম পঞ্চায়েত কার্যত প্রশাসনিকভাবে অচল হয়ে পড়ে। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবেই গ্রাম
গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর জেরে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিক পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জন্ম মৃত্যু শংসাপত্র, বিভিন্ন সরকারি প্রকল্পের নথিপত্র, আবাস যোজনা, পানীয় জল, রাস্তা, নিকাশি এবং অন্যান্য জনপরিষেবার কাজে বিলম্ব দেখা দেয়। বহু সাধারণ মানুষকে দিনের পর দিন পঞ্চায়েতে গিয়েও পরিষেবা না পেয়ে ফিরে আসতে হয়েছে বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়। সোমবার 27 জুলাই 2026 পটাশপুর 1 নম্বর ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে এবং বিডিও মোহাম্মদ করিমুল ইসলামের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে নতুন বোর্ড গঠন করা হয়। সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন বোর্ডের দায়িত্বভার গ্রহণ করা হয়। নবগঠিত বোর্ডে শেফালী কর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান এবং সচিন্দ্রনাথ গিরি উপপ্রধান হিসেবে নির্বাচিত হন। বোর্ড গঠনের পর উপস্থিত বিজেপি নেতা, কর্মী, সমর্থক এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা নবনির্বাচিত প্রধান ও উপপ্রধান তাকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন। পাশাপাশি পঞ্চায়েতের অন্যান্য সদস্যদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। নবনির্বাচিত প্রধান শেফালী কর বলেন, গ্রামবাসীর আস্থা এবং বিশ্বাসকে মর্যাদা দিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ এবং উন্নয়নমুখী প্রশাসন গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে যে উন্নয়নমূলক কাজগুলি আটকে ছিল সেগুলি দ্রুত শুরু করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে তিনি জানান। উপপ্রধান সচিন্দ্রনাথ গিরিও জানান, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এলাকার প্রতিটি মানুষের স্বার্থে কাজ করাই তাদের মূল লক্ষ্য। গ্রাম পঞ্চায়েতের প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। তবে স্থানীয় বিজেপি নেতা তাপস মাঝির দাবি, নতুন বোর্ড গঠনের মাধ্যমে অবশ্যই 2 গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটল। এখন থেকে উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে যাবে এবং সাধারণ মানুষ নিয়মিতভাবে সমস্ত সরকারি পরিষেবা পাবেন। এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ, সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন এবং জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে অমরশী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতকে একটি আদর্শ পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নতুন বোর্ড কাজ শুরু করেছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সকাল সকাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশের কর্মদক্ষতার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের এসটিএফ পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং মোট 7 জনকে আটক করা হয়েছে। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার কাছে NH-18 একটি ট্রাককে আটকানো হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ট্রাকের সঙ্গে চলছিল 2টি এসকর্ট গাড়ি। পুলিশ ফলো করে দেখে ট্রাকটির সাথে উড়িষ্যা থেকে আসানসোলের দিকে 2টি এসকর্ট গাড়িও চলছিল। পুলিশ ওই 2টি গাড়িকেও আটক করে। সব মিলিয়ে 7 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের আরও সদস্যদের খোঁজে তদন্ত চলছে। মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার বলে আসছে। রাজ্য সরকার যে কোনো অবৈধ কাজ, অবৈধ মাদক পাচার এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের জিরো টলারেন্স নীতি নেবে। বিশেষ করে যুব সমাজকে মাদকের প্রভাব থেকে দূরে রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। পুলিশকে অভিনন্দন। এই সফল অভিযানের জন্য কলকাতা পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকদের প্রশংসা করে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তাদের সতর্কতা, দ্রুত পদক্ষেপ এবং একযোগে অভিযানের ফলে এই বড় মাদক পাচার চক্রের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য লিখেছেন তিনি। পাশাপাশি অপরাধ চক্রকে কঠোর হাতে দমন করার বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। একদিকে এনসিপিআই সাংসদদের বিজেপিতে মিশে যাওয়ার জল্পনা, তার মাঝে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রায় অবশেষে শেষ হয়েছে সেই বহুল প্রতীক্ষিত এনডিএর বৈঠক। কি কথা হলো, কি নিয়ে আলোচনা? সাংবাদিকদের মুখোমুখি কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়রা স্পিকারকে সমস্ত তথ্য প্রদান করেছি, জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তার কথায়, উই আর গিভিং অল দ্য ডকুমেন্ট টু অনারেবল স্পিকার ফর দ্য আওয়ার রেকগনিশন। কথা চলছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে। আগে এমন মিটিং কখনো হয়নি। আমার খুবই ভালো লেগেছে, আর আমাকে যে ডাকা হয়েছে এই বৈঠকে, এর জন্য আমি খুবই খুশি। শতাব্দী রায় বলেন, খুব ভালো অভিজ্ঞতা, এরকম অর্গানাইজড আমরা দেখিনি। আমাদের কোনো ধারণাই নেই এরকম হয়। সেশনে কি কি বিল আসবে সেটা নিয়ে ডিসকাশন, আর গভর্নমেন্ট কি কি করছে এক্সপোর্টের বিষয়ে, কোথায় কোথায় কি হচ্ছে, কত বিজনেস করছে, যেমন ফিশারি নতুন ডিপার্টমেন্ট খুলে সেখানে কত বিজনেস করছে, কীরকম ভাবে হয়েছে সব বোঝাচ্ছে। কি কি বিল আসবে সেই বিলগুলি নিয়ে কথা বলছে। তো সেটা ভালো লাগলো। এরকম তো আমরা দেখিনি। সবাই আছে, আমাদেরকেও ওয়েলকাম করেছে। যন্তর মন্তরে অশান্তির ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে করা পদক্ষেপ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলা শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, আন্দোলন মোকাবিলায় পুলিশের জন্য নতুন প্রটোকল তৈরির প্রয়োজন রয়েছে। আদালতের মতে আগের নির্দেশিকা থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলনের সময় পুলিশ তার যথাযথভাবে অনুসরণ করেনি। তবে তাই ঘটনার নিরপেক্ষ তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আদালতের পর্যবেক্ষণ কারা দায়ী তা নির্ধারণ না হলে তদন্তের কোনো অর্থ থাকে না। যে সীমা লঙ্ঘন করে থাকুক না কেন, আইনের বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গত 20 জুলাই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ছাত্র
ছাত্রদের একটি মিছিল যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশ্যে রওনা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং বহু জনকে আটক করা হয়। কেন্দ্র ও দিল্লি সরকারের পক্ষে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, ছাত্রদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ হয়ে থাকলে সরকার বিষয়টিকে হালকাভাবে দেখছে না। তিনি বলেন, সত্য সামনে আনতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তার দাবি, এই ঘটনায় 250 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাই নিরাপত্তারক্ষীদের মনোবল ভেঙে দেওয়া উচিত নয়। তুষার মেহতার দাবি, বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ ছাত্র হিংসার সঙ্গে জড়িত ছিলেন না। তার অভিযোগ, সমাজবিরোধী কিছু ব্যক্তি ছাত্রদের ভিড়ে ঢুকে অশান্তি ছড়িয়েছিল। খুন, ধর্ষণ এবং মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত কয়েকজনের উপস্থিতির তথ্য সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতিও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ভিড়ে মিশে যেতে পারে, তাই প্রকৃত ঘটনা সামনে আনতে নিরপেক্ষ তদন্তই একমাত্র পথ। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিপুল ভোটে পাশ হয়েছে পঞ্চায়েত সংশোধনী বিল। নতুন আইনে প্রধান এবং উপপ্রধানদের কিছু প্রশাসনিক ক্ষমতায় পরিবর্তন আনা হয়েছে এবং পঞ্চায়েতের অর্থ ব্যয়ের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য গ্রামীণ উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করা। এই ভিডিওটিতে জানুন সংশোধনী বিলে কি কি পরিবর্তন হয়েছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় কি প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বললেন, এবার রাজ্যে ফিরে এসে সবাই যেন জব কার্ড তৈরি করেন। তার দাবি, সরকার বছরে 125 দিনের কাজের সুযোগ নিশ্চিত করবে। একই সাথে অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, 30 আগস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজ শেষ হবে। যারা সমস্ত শর্ত পূরণ করবেন তাদের অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছে যাবে। বর্তমানে আবেদনপত্র ও নথি যাচাইয়ের কাজ জোর কদমে চলছে। উল্লেখ্য, জুন মাসে প্রথম দফায় বহু উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছিল। এরপর জুলাই মাসেও বিপুল সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়ে। তবে এখনো যারা টাকা পাননি তাদেরও হতাশ না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের দাবি, নথি যাচাই সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের টাকা দেওয়া হবে। ফলে আগস্ট মাসেই আরও বহু আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আয়ুষ্মান কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আয়ুষ্মান দিবস থেকেই রাজ্য জুড়ে কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি উত্তরবঙ্গে আম, আনারস ও ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। এছাড়াও প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার জন্য 330 কোটি টাকা পাওয়ার কথাও জানান তিনি। প্রসঙ্গত, গত 1 জুলাই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রকল্পের প্রথম পর্যায়ে অন্য সময়ের অল্প সময়ের মধ্যে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হয়েছিল। পরে জুলাই মাসে 1 কোটিরও বেশি আবেদনকারীর কাছে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছয়। যোগ্যতা নিয়ে গত 1 জুলাই মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই এই সামাজিক ভাতার সুবিধা পাবেন। তবে বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসে সিএর আওতায় আবেদনকারীদের ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই ভাতা চালু থাকবে। একইভাবে ট্রাইব্যুনালে আবেদনকারীদের ক্ষেত্রেও চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সুবিধা বন্ধ করা হবে না। এখন নজর আগস্ট মাসের দিকেই। নথি যাচাই শেষ হওয়ার পর কতজন নতুন উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছয় তা দেখার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ আবেদনকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে স্বাগত জানালেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। সৌরভ দাস বলেন, আদালত যদি যুবকদের স্বার্থে কাজ করে তবে সেই নির্দেশ বা রায়কে তারা স্বাগত জানান। তবে তিনি স্পষ্ট করেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পাশাপাশি আন্দোলনকারীদের নিজস্ব দাবিগুলিও পূরণ করতে হবে। ককরোচ জনতা পার্টির অন্যতম প্রধান দাবি হলো আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের প্রতিহিংসামূলক পদক্ষেপ না নেওয়ার লিখিত নিশ্চয়তা দিতে হবে। মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে লিখিত আশ্বাস এবং আটক বা গ্রেফতার হওয়া সকল আন্দোলনকারীকে মুক্তি দেওয়ার আশা প্রকাশ করেন তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ব্যবহৃত ভাষা এবং শর্ত আরোপের বিষয়টি নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, যদি সুপ্রিম কোর্ট যুব সমাজের স্বার্থে কোনো নির্দেশ বা রায় দেয় আমরা অবশ্যই তাকে স্বাগত জানাই। তবে আমরা দীর্ঘদিন ধরে মাঠে নেমে আন্দোলন করছি এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, সেগুলি পূরণ হওয়াটাই সবচেয়ে জরুরি। তিনি জানান, আন্দোলন প্রত্যাহারের অন্যতম প্রধান শর্ত ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার এবং আটক সকলকে মুক্তি দেওয়া। সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ বলেন, আমাদের অন্যতম মূল দাবি ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে এবং যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। এছাড়া সাংবাদিক বৈঠকে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটিও তাদের রক্ষা করতে হবে। কিন্তু এখন সুপ্রিম কোর্ট বলছে ইতিমধ্যেই দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করা হবে না। সরকারের সঙ্গে আমাদের আলোচনায় এমন কথা হয়নি। সরকারের সঙ্গে আমাদের যে সমঝোতা হয়েছিল তা সম্পূর্ণ আলাদা ছিল এবং আমরা আশা করি সরকার সেই আশ্বাস পূরণ করবে। সুপ্রিম কোর্ট যে শর্তগুলি আরোপ করেছে সেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। দাবি সৌরভের। সৌরভ দাস জানান, আগের দিন অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়েছে সরকার প্রতিশ্রুতি রক্ষা না করলে দিল্লিতে আবারও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে। তার বক্তব্য, সুপ্রিম কোর্টের যে কোনো নির্দেশ তাদের দাবির অতিরিক্ত হতে পারে, কিন্তু প্রথমে আন্দোলনকারীদের সব দাবি পূরণ করতে হবে। এরপর সরকার আদালতের নির্দেশ বা দেওয়া স্বস্তিমূলক ব্যবস্থা কার্যকর করতে পারে।